সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না করলে সচিবালয় অচল করে দেবার হুঁশিয়ারি, প্রধান ফটকে আটকে আজও বিক্ষোভ। বিভিন্ন সীমান্ত দিয়ে 101 জনকে পুশিন বিএসএফ এর গুরুত্বের সাথে দেখা হচ্ছে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় ঈদ যাত্রা নিয়ে শঙ্কিত যাত্রী ও চালকেরা, আজ 3 জন গ্রেফতার। চলতি অর্থবছরের বাজেটকে ঘিরে 16তম বারের মতো কাল অনুষ্ঠিত হচ্ছে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025কে কালো আইন উল্লেখ করে তা বাতিল না করলে সচিবালয় অচল করে দেবার হুঁশিয়ারি দিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা। খসড়ার অনুমোদনের পর রোববার রাতে প্রজ্ঞাপন জারির প্রতিবাদে সচিবালয়ের ভেতরে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করে এমন হুঁশিয়ারি দেন তারা। কিছু সময়ের জন্য বন্ধ থাকে প্রধান ফটকও। মঙ্গলবার আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। বৃহস্পতিবার খসড়ার অনুমোদনের পর রোববার রাতে সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ 2025-এর প্রজ্ঞাপন জারি করা হয়। তার প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাকর্মীরা, যা শুরু হয় বেলা 11টায়। একে একে বিভিন্ন দপ্তর থেকে নেমে আসেন তারা, বন্ধ হয়ে যায় দাপ্তরিক কর্মকাণ্ড। এই অধ্যাদেশ প্রত্যাহার করা না হলে আমরা এমন কঠোর কর্মসূচি দেব যে সচিবালয় কেউ ঢুকতে পারবে না। প্রত্যেকে 3 দিন ছুটি নিয়ে আপনারা সিরিয়াল ছুটি নিয়ে বাসায় বসে থাকবেন। কোন ফ্লোরে কোন ডেস্কে কোন কর্মচারী বসে থাকতে পারবে না। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে তারা যান সচিবালয়ের মূল ফটকের সামনে। এ সময় ওই ফটক দিয়ে আধা ঘন্টার মতো সব রকমের যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখান থেকে সচিবালয়ের বিভিন্ন সড়ক ঘুরে সবাই যান মন্ত্রী পরিষদ ভবনের সামনে। বেলা 1:30টা পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবি জানান তারা। উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে এ বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে এটি সমাধান বা প্রত্যাহারের একটি বিষয় আলোচিত হওয়ার কথা ছিল, কিন্তু মাননীয় আইন উপদেষ্টা মহোদয় আজ উনি যমুনাতে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিংয়ে বা সভায় উপস্থিত থাকবেন। আমরা আগামীকাল আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি বলবৎ থাকবে। সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি, অযৌক্তিক ছুটি ও অন্য কাউকে কাজ থেকে বিরত রাখার চেষ্টা করলে শাস্তির বিধান রাখা হয়েছে, যা হতে পারে চাকুরি থেকে বরখাস্ত, চাকুরি থেকে অব্যাহতি এবং পদাবনতি বা বেতন কমিয়ে দেয়া। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সরকারের সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো বাধা আসলে ছাত্র জনতাকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সকালে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে আয়োজিত উত্তর জেলার পথসভার শুরুতে এসব কথা বলেন তিনি। সচিবালয়ের মতো জায়গায় নৈরাজ্য বন্ধ না করলে বিকল্প ব্যবস্থার মাধ্যমে কাজকর্ম স্বাভাবিক রাখা হবে বলেও জানান তিনি। সংস্কার কার্যক্রম নিয়ে যদি আমলাদের কোনো পর্যালোচনা ও মতামত থাকে তবে তা আলোচনার মাধ্যমে সমাধানের অনুরোধ জানান হাসনাত আবদুল্লাহ। দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সচিব ডক্টর তাসনিম জারা সহ জেলার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে রাঙ্গুনিয়া হাটহাজারীতে পথসভায় বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহ। জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন, এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন এই ভুল না করে যে তারা দায়িত্ব অন্য কারো হাতে দিয়ে সরে যাবে। সকালে নীলফামারীর ডোমারে লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই
ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই, যদি আসে তবে একমাত্র বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আসবে। স্পষ্ট করে একটা কথা বলি, যেই ভাষায় আপনাদের উপর এতদিন ধরে জুলুম করা হয়েছে, ওই ভাষার চর্চা যদি আপনারা আবার করেন, জনগণ আপনাদেরকে ছুঁড়ে ফেলবে। আপনারা যদি ওই কালচার সেট করেন, আবার ওই কালচার অন্য কারো দ্বারা ওই কালচারের শিকার আপনারা হবেন। মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ এবং ঝিনাইদহ সীমান্ত দিয়ে 101 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, যাদেরকে পুশিন করা হচ্ছে তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ওয়ালিউল্লাহ উলির ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের কমলগঞ্জের মত্রেবল সীমান্ত দিয়ে 21 জনকে পুশিন করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি তাদের নিরাপত্তা হেফাজতে নিয়েছে। হবিগঞ্জের কালেঙ্গা সীমান্ত দিয়ে 19 জনকে সোমবার সকালে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আচালং সীমান্ত দিয়ে সোমবার ভোররাতে আরও 19 জন নারী, পুরুষ ও শিশুকে পুশিন করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারা বাংলাদেশে অনুপ্রবেশের পর বিজিবি তাদের নিরাপত্তা হেফাজতে নিয়েছে। তাদের আচালং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে গত 2 দিনে 42 জনকে পুশিন করিয়েছে বিএসএফ। বিজিবি তাদের আটক করে নিরাপত্তা হেফাজতে নিয়েছে। ভারত থেকে অবৈধভাবে পুশিনের ঘটনাকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেছেন, যাদেরকে পুশিন করা হচ্ছে তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আমরা প্রত্যেকটা পুশিনের পরেই একটা করে স্ট্রং প্রতিবাদ জানাচ্ছি, যেটা ডিপ্লোম্যাটিকলি করা যায়। আমরা তো মানে সুপ্রতিবেশী সুলভ আচরণের বাইরে যাওয়া আমাদের জন্য আমি মনে করি না সমীচীন, সেটা আমাদের কোনো প্রতিবেশীর সাথেই। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় আতঙ্কিত যাত্রী ও চালকেরা। আসন্ন ঈদে নিরাপদ যাত্রা নিয়ে শঙ্কিত তারা। গত 3 মাসের ব্যবধানে এ মহাসড়কে একাধিক ডাকাতির ঘটনায় নগদ অর্থ ও মালামাল লুট সহ নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ অবস্থায় নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। আজ 3 জনকে আটকও করেছে পুলিশ। টাঙ্গাইল থেকে মোহাম্মদ হোসেনের পাঠানো রিপোর্টে বিস্তারিত। 4 লেনের ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আগের মতো যানজট সৃষ্টি হয় না। সড়ক দুর্ঘটনাও অনেকটা কমে এসেছে। তবে টাঙ্গাইল জেলার অন্তর্গত 65 কিলোমিটারের এই মহাসড়কই যেন এখন নতুন আতঙ্ক। আসন্ন ঈদযাত্রায় রাতের মহাসড়ক নিরাপদ রাখতে তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন দূরপাল্লার বাসের হেলপার ও চালকরা। প্রশাসন যদি তৎপর না হয় তাহলে হবে না। রাস্তায় যেন পুলিশ, পর্যাপ্ত পরিমাণে পুলিশ থাকলে পরে আমরা একটু নির্ভয়ে চলতে পারি। সম্প্রতি মহাসড়কে বাসে কয়েকটি ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় রাস্তায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত যাত্রীরা। এখন তো খুব কম, কিন্তু ঈদের আগে দেখেন কি হয়, কত খবর দেখবেন, আপনারাই দেখবেন খবর। ঠিক মতো ডিউটি করুক, এটাই আমরা চাই। আমাদের নিরাপত্তা দিন, প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা এবং রাস্তায় চেকিং ব্যবস্থা করা। মহাসড়কে বারবার ডাকাতির ঘটনায় অস্বস্তির মধ্যে আছে পুলিশ প্রশাসনও। এসব ঘটনায় পুলিশ গত কয়েক মাসে আন্তজেলা ডাকাত দলের অন্তত 78 জনকে গ্রেফতার করেছে। সোমবারও ডাকাত দলের আরও 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। যদি কোনো ধরনের কোনো চুরি, ছিনতাই বা ডাকাতি বা কোনো এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আমাদের মোবাইল টিমগুলো বা পিকেট টিমগুলো অবশ্যই মানুষের ওই জায়গাগুলোতে রেসপন্স করবে। আসন্ন ঈদে যাত্রীবাহী বাসে ডাকাতি রোধসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মহাসড়ক নিরাপদ রাখতে নানা উদ্যোগ নিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। এনটিভি নিউজ ডেস্ক। 2025-26 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে 16তম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই। এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের যৌথ আয়োজনে বিশেষ এই অনুষ্ঠানটি মঙ্গলবার রাত 8টায় এনটিভির তেজগাঁও স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে। বাজেট সামনে রেখে জনভাবনা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা, সরকারের পরিকল্পনা তুলে ধরবেন সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ী সহ সমাজের বিশিষ্টজনেরা। তামজিদ সুমনের রিপোর্ট।
আমাদের এই বিশেষ অনুষ্ঠান কেমন বাজেট চাই। ১.৫ দশকের বেশি সময় ধরে চলা কেমন বাজেট চাই অনুষ্ঠানটি দর্শক নন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর বার্ষিক ইভেন্টে পরিণত হয়েছে। প্রতি বছরের মতো এবারও এনটিভি ও এফবিসিসিআই এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাজেট ভাবনা নিয়ে সরাসরি অনুষ্ঠান কেমন বাজেট চাই। বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশা রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে এই অনুষ্ঠান, যেখানে অংশ নিয়ে আসছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, গবেষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবারের ভেন্যু এনটিভির তেজগাঁও স্টুডিওতে এই আয়োজনকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। আগের বছরগুলোর ধারাবাহিকতায় এবারও সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এনটিভির কর্মীরা। বিনিয়োগ, এডিবি বাস্তবায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, জ্বালানি ও বিদ্যুৎ, শিল্প বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও কৃষিসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে বাজেটের প্রাপ্তি অপ্রাপ্তির পাশাপাশি আসন্ন বাজেটের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। সামনে যে বাজেট আছে এই বাজেটে আমাদের শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত। যদি কম মূল্যে সার দেন তো আমরা মনে করি কৃষক বাঁচবো, আর নাহলে তো কৃষক মরাই। পুরো আয়োজনটির সঞ্চালনায় থাকছেন এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। আয়োজনে বিশেষ এই অনুষ্ঠান কেমন বাজেট চাই। অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে থাকবেন অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুল রহমান খান, এফবিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান ও বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। এছাড়াও অনুষ্ঠানে থাকবেন সরকারের নীতি নির্ধারক, অর্থনীতিবিদ ও শিল্পপতিরা। মঙ্গলবার রাত ৮টায় শুরু হয়ে কেমন বাজেট চাই অনুষ্ঠানটি বিরতিহীনভাবে চলবে এনটিভির 10:30 রাতের খবরের আগ পর্যন্ত। আর দর্শকরা পুরো অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন এনটিভির পর্দায়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সারা দেশে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। 3 দফা দাবিতে এই কর্মসূচির ফলে সারা দেশের শিশু শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সহকারী শিক্ষক পদকে শুরুর পদ হিসেবে 11তম গ্রেডে বেতন নির্ধারণ, 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতির দাবিতে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে শুরু হওয়া এই আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে জানান শিক্ষক নেতারা। তবে সকালে ঢাকা মহানগরীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস নিতে দেখা গেছে। দোরগোড়ায় পবিত্র ঈদ উল আজহা সারা দেশে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। হাটে এবারও দেশীয় গরুর আধিক্য। ভারত এবং মিয়ানমারের গরু নেই বললেই চলে। ছোট ও মাঝারি আকারের গরুর দাম একটু বেশি বলে ক্রেতাদের অভিযোগ। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ যশোরের শার্শা উপজেলার 7 মাইল পশুর হাটের চিত্র। দেশীয় গরুতে ঠাসা পুরো হাট। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে প্রাকৃতিক পদ্ধতিতে হৃষ্টপুষ্ট করা দেশীয় গরু উঠানো হয়েছে এই হাটে। যশোর ছাড়াও ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশ থেকে গরু ব্যবসায়ীরা ভিড় করছেন এই হাট থেকে পশু কিনে নিতে। তবে গতবারের চেয়ে এবার গরুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। গরু প্রচুর আমদানি, কিন্তু খরিদ্দার খুব কম। বাজার মোটামুটি ইনশাআল্লাহ আগের তুলনায় একটু গরু কম, তো বাজারও একটু বেশি। বাজার হিসাবে দাম অনেকটাই কম আছে, তো দেখতেছি, ঘুরতেছি, দেখি কি হয়। বড় গরু বিক্রি আছে কম, মিডিয়াম গরুগুলো বিক্রি আছে বেশি। এদিকে কুমিল্লায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার 4 শতাধিক স্থায়ী ও অস্থায়ী হাটে চলবে পশু বেচাকেনা। গরু মহিষের পাশাপাশি কুমিল্লার হাটে মিলবে পাহাড়ি গয়াল। দেখতে অনেকটা ষাঁড়ের মতো সুঠামদেহী গয়ালের চাহিদা বাড়ছে। খামার থেকে হাটে নেওয়া হচ্ছে এইসব গয়াল। যারা গয়াল সচরাচর গয়ালের মাংস খায় বা যারা গয়াল কোরবানি করে, ওটা তাদের কাছে আসলে একটা পছন্দের শীর্ষে থাকে। কুমিল্লায় কোরবানির পশুর চাহিদা 2,37,586টি। লালন পালন করা হয়েছে 2,60,752টি গবাদি পশু। ঈদ উপলক্ষে গরু চোরাচালান রোধে সীমান্তের টহল বাড়িয়েছে বিজিবি। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। সিলেটে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ও জুলাই আগস্টে ছাত্র জনতা আন্দোলনে ক্ষতিগ্রস্তদের হাতে অর্থ সহায়তা প্রদান করেছেন মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি।
লাভশেয়ার বিডি ইউএসএর উদ্যোগে সিলেট মাতৃমঙ্গল হাসপাতাল সম্মেলন কক্ষে 3 জন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ও জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত এক পরিবারের হাতে 11 লাখ টাকার চেক তুলে দেন তিনি। এ সময় প্রবাসীদের প্রশংসা করে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, বরাবরের মতো এবারও সংকটকালে দেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে দাঁড়িয়েছে প্রবাসীরাই। ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে একই স্থানে পৃথক সভা ডাকায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় বিএনপির পক্ষ থেকে একটি এবং বিএনপি নেতা খুশবুর রহমান খোকনের সমর্থকরা আলফাডাঙ্গা চৌরাস্তা মোড়ে আরেকটি সভার ঘোষণা দিলে কর্মী সমর্থকরা জড়ো হতে থাকেন। এতে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দেয়। সংঘর্ষের আশঙ্কায় 144 ধারা জারি করেছে প্রশাসন। পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে এলাকায়। 12 দিন বন্ধের পর আজ থেকে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য সহ পণ্য খালাস প্রক্রিয়া। ফলে বন্দরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য, সৃষ্টি হচ্ছে ভয়াবহ পণ্য জট। কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে পণ্য শুল্কায়ন ও ডেলিভারি দিতে। রাজস্ব বোর্ডের একের পর এক কর্মসূচি ও আন্দোলনের কারণে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়েছে বেনাপোল কাস্টমস হাউসে। ঈদের আগে এমন অচলাবস্থায় তৈরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আমদানিকারক ও রপ্তানিকারকরা। সিরাজগঞ্জে গরিব ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী। লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার পারভেজ ভুইয়া জানান, বগুড়া সেনানিবাসের 11 পদাতিক ডিভিশনের 40 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যবস্থাপনায় ক্যাম্পে 6 জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে। চিকিৎসা শেষে সব ধরনের রোগীদের ফ্রি ওষুধ দেওয়া হয়। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না করলে সচিবালয় অচল করে দেবার হুঁশিয়ারি, প্রধান ফটকাটকে আজও বিক্ষোভ। বিভিন্ন সীমান্ত দিয়ে 101 জনকে পুশিন, বিএসএফ এর গুরুত্বের সাথে দেখা হচ্ছে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় ঈদ যাত্রা নিয়ে শঙ্কিত যাত্রী ও চালকেরা, আজ 3 জন গ্রেফতার। চলতি অর্থ বছরের বাজেটকে ঘিরে 16তম বারের মতো কাল অনুষ্ঠিত হচ্ছে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই। আর এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।